18,000 যারা যোগ্য প্রার্থী, কম বেশি 18,000, তাদের চাকরি বাঁচানো এখনো সম্ভব। এখন এই চাকরি হারাদের অবস্থা আপনিও বুঝতে পারছেন, এবং আপনি যে আদেশনামা দিয়েছিলেন তখনই যদি হাইকোর্টে আপনার সিঙ্গুল বেঞ্চ সেটা যদি সরকার মেনে নিত, তাহলে আজকে এই হাহাকার দেখা যেত না পশ্চিমবঙ্গে। তো সেইটা সরকার জেদের বসে সেটাকে অযোগ্যদের বাঁচানোর জন্যে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য সরকার সেটাকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে নিয়ে যায়। এবারে আমি তো অপেক্ষায় আছি যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে, যে কারণে আমি তার কাছে আবেদন করেছিলাম যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজটা করুন, এবার মেনে নিন। একটা উদাহরণ আমার সামনে ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য, তার সঙ্গে তাকে যথেষ্ট ঘেন্না করতেন মমতা ব্যানার্জিকে, কিন্তু তার সঙ্গেও আমাদের রাজ্যপালের আহ্বানে তিনি একসঙ্গে বসেছিলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সিঙ্গুর সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। তো কি হয়েছিল না হয়েছিল সে পরের কথা, কিন্তু তিনি তো বসেছিলেন, তিনি তো চেয়েছিলেন। তো সেই জন্য আমি এটা বলেছিলাম একটা কমিটি করুন সবাইকে নিয়ে। সে কমিটিতে হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার পলিটিক্যাল কম্পালশনের জন্য আসতে পারবেন না, কারণ তারা চান যে এখানে নিয়ে একটা আনরেস্ট তৈরি হোক। কিন্তু আনরেস্ট তৈরি হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই এত যোগ্য ব্যক্তিদের চাকরি চলে যাবে। সেটা আমরা মানবিক দিক থেকে আমরা কোনো সময়, আমার বন্ধু কৌস্তব আছেন, আমরা উভয়ই বিজেপি করি, আজকে আমরা এই অমানবিক হতে পারি না। যে কারণে আমি ওই কথা বলেছিলাম। আজকে আমি যেটা বুঝতে পারছি, সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না, সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে। সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে, সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল যেটা মিস্টার এক্সের যিনি সাব কন্ট্রাক্টর কাছে যেটা ছিল সেটাও সেটা একই জিনিস। সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিই যে সেটাই সঠিক লিস্ট, সেটাই ওএমআর, কারণ ধরতেই হবে, এছাড়া আপনারা তো ধ্বংস করে ফেলেছেন। সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে। এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন। যদি 25 লক্ষ পরীক্ষার্থী হয় 25 লক্ষেরই পাবলিশ করুন। তারপর আপনারা লোকজন নিয়ে বসুন, তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের, সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী, এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন, আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী, এদেরকে কোনো শাস্তি দেবেন না। আমি এই কথাটা বলেছিলাম, এবং কিছু এই ইউটিউব চ্যানেল তারা আমার শেষ কথাটা বাদ দিয়ে বাকিটা প্রচার করেছেন যে কমিটির রিপোর্টটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা যে আপনারা এই যোগ্য প্রার্থীদেরকে টাচ করবেন না। সরকার যদি না করবে আমাদেরকে চাপ দিয়ে, আমাদেরকে উপযুক্ত আন্দোলন তৈরি করে প্রয়োজনে আজকেই আমরা এসএসসি অফিসে চলে যাবো। এখান থেকে গিয়ে যদি ওনাদের থাকে নেই কে আছে আমার ফোনটা দুটোই জানবে, গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন, কেন করবেন না? আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে, মাদার ডিস্কটা আছে, সেখান থেকে সেটা আপনি আপলোড করুন। এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি, ঠিক আছে? হ্যাঁ, মমতা ব্যানার্জি করতে দিচ্ছেন না। তো এখন রিভিউ অ্যাপ্লিকেশনে এক্স্যাক্টলি কি থাকবে না থাকে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। তার কারণ সেটা আমি যেহেতু জজ ছিলাম পশ্চিমবঙ্গের মাটিতে বসে, আমার কিছু বলা দরকার নেই, বলা উচিত নয়, বলা যাবেও না। আমি ওইটুকু বলতে পারি যে একটা রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করা যেতে পারে। সেখানে কি থাকবে না থাকবে সেটা আমার বন্ধু কৌস্তব, সে একজন আইনজীবী, একজন অভিজ্ঞ আইনজীবী, সে বলতে পারে। যে পিটিশনাররা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যারা ওখানে পিটিশনার ছিলেন, তারা কি এই মামলাটা আবার সুপ্রিম কোর্টে রিভিউটা করতে পারে? যারা হ্যাঁ, যে কেউ করতে পারে। অভিজিৎ বাবু যে কথাটা বারবার করে বলছেন, আমরা সবাই এই কথার সাথে আজকে দাঁড়িয়ে কোনো রাজনীতির কথা না, এখানে এই বিষয়টা অ্যাডভার্সারিয়াল লিটিগেশন হলেও এটার প্রতি কোর্টেরও আমাদের সকলেরই মনে হয় যে একটা সহানুভূতির দৃষ্টিভঙ্গি থাকবে।
বারংবার ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সময় দিয়েছে, তা সত্ত্বেও তালিকা প্রকাশ করেনি। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে সম্মুখীন হচ্ছি যেখানে এতগুলো মানুষের চোখের জল ঝরছে। অভিজিৎবাবু যে কথা বলছেন সিবিআই এর যে তথ্য, তাদের কাছে তো সেই বিষয়টা তো অবশ্যই আছে, এবং আমরা একধাপে গিয়ে এটাও মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই সমস্ত তথ্য আছে, কিন্তু তিনি সেটাকে প্রকাশ্যে আনছেন না তার রাজনৈতিক কম্পালশনের কারণে। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের মনে হয় যে এই রিভিউ অ্যাপ্লিকেশনটা যেইভাবে অভিজিৎবাবু যে কথাটা বারবার করে বলছেন, তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তিনি যে দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখেছেন কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না, এটা নিয়ে বিভিন্ন দল তারা রাজনীতির এটা দৃষ্টিভঙ্গিতে দেখছে। আমাদের কাছে এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই নয়। এখান থেকে আমরা কি লাভ পেলাম, কি ক্ষতি হলো, এই সমস্ত কোনো অঙ্কই আমরা করছি। আমাদের একটাই চিন্তা, ক্ষতি হলো এই সমস্ত কোনো অঙ্কই আমরা করছি। আমাদের একটাই চিন্তা, আমাদের মাথায় একটাই অঙ্ক, যারা যোগ্য তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। তাই আবারও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দম্ভ ছাড়ুন, অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন, যোগ্যদের পাশে দাঁড়ান, যোগ্যদের চোখের জলের আর কারণ হবেন না। অভিজিৎ বাবুর প্রস্তাব একমাত্র রাস্তা যোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে। যোগ্যদের বাঁচাতেই তো হবে, ওই অযোগ্যদের জন্য তো আমরা পাশে দাঁড়াবো না। কেন দাঁড়াবো? আশ্চর্যজনকভাবে গতকাল আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্যদের না, উনি তো এটা পাবলিশও দিচ্ছেন। আমি অপেক্ষা করছি কবে ওনার শিক্ষামন্ত্রী, যিনি আদতে একজন বামপন্থী, সিদ্ধার্থ বাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা বেঁধে রাখা হয়েছে, তারা কবে বিদ্রোহ করেন। আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থ বাবুর দিকে, ব্রাত্যবাবুর দিকে, কিন্তু পেছন থেকে সুতরাং আসেন তো মুখ্যমন্ত্রী, তাই না? সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠুন, এই সুতরাং করবেন না, করে একটা কমিটি করুন, করে খুব তাড়াতাড়ি এটা বার করে দেওয়া যাবে। তো এখন আমার যেটা মন্তব্য সেটা আমি বললাম, এবার আপনাদের আর যদি কিছু জানার থাকে বলুন। যোগ্য লিস্ট যদি উনি না দেয় আমাদের কি আর রাস্তা হবে? ওনার কাছে থাকা সত্ত্বেও যদি না দেয় আমরা কি করবো? আমরা যারা মামলা করেছিলেন তাদের কাছে একটা লিস্ট আছে, তাদের কাছে যোগ্যের একটা লিস্ট আছে। কিছু না হোক, আমি যখন একটা রায় দিয়েছিলাম 6000-এর মতো কত ক্যান্ডিডেটকে, তাদেরকে ধরে এগোনো যায় যে এই কজনকে হাইকোর্টেরই একটি আদালত তারা সে বে করেছিল, হাইকোর্টের একটা আদালত সে এই কজনকে অযোগ্য বলে মনে করেছিল। কোনটা? আমি যে জাজমেন্টগুলো দিয়েছিলাম, আচ্ছা আমরা এক্ষুনি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবো, আপনারাও থাকুন, চলুন। হ্যাঁ, এসএসসি চেয়ারম্যান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা সবাই স্কুলে যান, ভলেন্টারি কাজ করুন, বা স্যালারি স্টপ হবে না, এই সবাই একটা আশ্বাস দিয়েছেন। এখানে সুপ্রিম কোর্ট আমাদের সার্ভিসটাকে ক্যান্সেল করেছেন, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে হাইকোর্টের রায়ে কিছু ওএমআর পাবলিশ করেছিলেন যাদের ওএমআর পাবলিশ করেছিল তাদেরকে দিয়ে কি কিছু করা যেতে পারে? মানে আমাদের যাদের ওএমআর পাবলিশ হয়েছিল আমরা সেটা আইনি বক্তব্য, আমি জানি কি করা যায়, কিন্তু আমার পক্ষে বলাটা ঠিক হবে, এটা বলবেন আমাদের মিস্টার বাগচি। না, আমি কালকে মুখ্যমন্ত্রীর ওখানটা আমার মনে হয়েছে একটা নতুন ভাঁওতাবাজি চললো, নতুন ভাঁওতা দেওয়া হলো, এছাড়া কিচ্ছু নয়। কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরি কি কেউ খেয়েছে, চাকরি কি কেউ টার্মিনেট করেছে, আপনারা স্কুলে যাবেন, এর চেয়ে বড় বেআইনি কথা আমি জীবনে শুনিনি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয়, তারপরে তিনি স্কুলে যাবেন, এটা কি করে হয়? আপনারা একটু অপেক্ষা করুন, সর্বত রকমের চেষ্টা করা হবে, না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এছাড়া কোনো উপায় নেই। এবং গণ আত্মহত্যার দিকে আপনারা যাবেন কিনা আমি জানি না, আমি ওই গঙ্গায় ডুবে মরার কথাটাই বলতে পারি, যে যার সঙ্গে বাচ্চা আছে, বুড়ো বাবা মা আছে, এবং ব্যাংকের কাছে যে ধারটা নিয়েছে, কাগজপত্র সব নিয়ে একসঙ্গে আমরা এতে বাবুঘাটে গিয়ে ডুবে মারব, আমি থাকবো সেখানে। তো এছাড়া কোনো উপায় নেই, সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে। কারণ যারা যোগ্যভাবে কাজ করে, যোগ্যভাবে পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন, চাকরিটা পেয়েছেন, তাদের কোনো মতেই চাকরি যাওয়াটা উচিত নয়। এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে কেন, এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি, সেই জন্য এটা করা যায়। আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ অ্যাপ্লিকেশন হোক। রিভিউ অ্যাপ্লিকেশন এক্স্যাক্টলি কি বলা থাকবে না থাকবে সেসব উনি বলবেন, সে বিষয়ে আমি কিছু বলছি না। আর আপনাদের যদি কিছু বলার থাকে বলুন। আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। মিরর ইমেজটা স্যার যদি এই তো ওনারা 7 জন যাবেন, আমরা 2 জন যাবো, আর সাংবাদিকরা যদি বাইরে থাকেন থাকবেন। কি বলছি স্যার, একটা জিনিস আমি সাংবাদিক নাগরিক হিসেবে জিজ্ঞেস করছি, এই যে ওএমআর শিট আমের আড়াল থেকে সরে আসুন। সেইগুলো কি কোর্টের মাধ্যমে কোনোভাবে সরকার দেখুন, ওএমআর বাধ্য শিট করা আছে যায়? বলে, ওএমআর শিট সরকারকে আছে, বাধ্য করা যায় কি এটা তাদের হ্যাঁ বাধ্য করা। ওটা দেখুন, সিবিআই যেটা উদ্ধার করেছে তার ডিস্ক নিশ্চয়ই সিবিআই এর কাছেও আছে। সিবিআই তো একেবারে সব দিয়ে দেয়নি, নিশ্চয়ই কপি রেখে দিয়েছে। তো সিবিআইকে বলা যে তোমরা এটা এবার আমাদেরকে দাও, আমরা পাবলিশ করি। ঠিক আছে, যারা মামলা করছে আইনজীবীরা পাবলিশ করবেন, যদি তাই কোনো আইনজীবী যদি থাকেন তিনি সেটা পাবলিশ করবেন, সেখান থেকে ঝাড়াই বাছাই করে দেখে নেওয়া হবে। স্যার মিরর ইমেজ ওনার কাছে রয়েছেন, এটা একদম SSC র কাছে ওটা কার কাছে আছে? SSC র কাছে রয়েছে। SSC র হ্যাঁ। কাছে। গতবারে আমরা যখন দেখা করতে গিয়েছিলাম, উনি স্বীকার করেছেন যে প্রায় 23 লক্ষ যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষাতে সমস্ত মিরর ইমেজ ওনার কাছে রয়েছে। কিন্তু কোর্টের অর্ডারের ভিত্তিতে এখানটা এসে বলুন, এখানটা এসে বলুন। জানুন কোর্টের না, অর্ডারের ভিত্তিতে তিনি প্রকাশ করছেন। ও কোর্ট কি অর্ডার দিয়েছে প্রকাশ না করতে? না, কোর্ট দিয়েছিল। হ্যাঁ? কোর্ট যখন যেভাবে যতজনের আপলোড করতে ঠিক আছে, বলেছেন, এখন তখন কোর্ট, দিয়েছে। এখন কোর্ট তো ওভার, এখন তো আর কোনো কোর্টে এই মামলা নেই। না, এখন এটা হচ্ছে একেবারেই মানুষের আবেদন। ঠিক আছে, যারা যোগ্য প্রার্থী তাদের আবেদন, সেই আবেদনের ভিত্তিতে তিনি কেন করবেন না? স্কুল সার্ভিস কমিশন এটা একটা বললেই তো স্যার সরকার বিভাগে পড়বে। সেই সরকার বিভাগে পড়বে, আমাদের কিছু করার নেই। কিন্তু আজকে আমরা যে জানি ছেলে, স্যার, SSC যে ছেলেটি আজকে 3 মাসের বাচ্চা নিয়ে বেঁচে আছে, তার বেবি ফুড কেনার পয়সাটা কোথেকে আসবে? তৃণমূল দপ্তর থেকে? আমরা তো পার্থ জানি- চ্যাটার্জির পকেট থেকে? মমতা ব্যানার্জির আঁচল থেকে? কোথা থেকে আসবে? কালকে মমতা ব্যানার্জি তো একবারও তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায় ছিল তাদেরকে আমি ধরবো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তাহলে হলে লোকেরাই তো আছে, তা তো বলেননি। তো আমরা তো জানি স্যার, SSC একটা স্বশাসিত সংস্থা। স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তো মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনেই একদম এছাড়া কিছু হয়? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না, একটা অথরিটিও কাজ করে না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি স্যার? আমাদের করণীয়, আমাদের একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে, যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন। 1 নম্বর, মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে। 1 নম্বর, আজকেই আমি যাব, আপনারাও যাবেন আমার সঙ্গে, আমি সেই আবেদন করব। 2 নম্বর, শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করব যে আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে, আপনি একজন আদতে বামপন্থী মানুষ, এই ছেলেগুলো চোখের জল কিভাবে দেখছেন? দেখতে পারছেন? আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হলো? এরকম তো হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এই কাণ্ড করতে হবে, চাপ বাড়াতে হবে, প্রয়োজনে আমাদের ওখানে আবারও অনশন করতে হবে, পুলিশ লাঠি মারবে, ডান্ডা মারবে, সেটা খেয়ে আমরা পড়ে থাকবো, রাস্তায় পড়ে থাকবো। উনি কালকে অযোগ্যদের পাশে থাকার বার্তা দিন। কোন উদ্দেশ্য নিয়ে অযোগ্যদের পাশে থাকতে? অযোগ্যদের পাশে থাকতে আমরা বাধ্য, কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে, যে টাকা দিয়ে চাকরি কিনেছে, সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে, সেটা উনি জানেন। এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু, যাকে আমি একটু অন্য চোখে দেখি, মানুষটি ভালো হিসেবে দেখি, তিনি তো একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার দল অনেক আগে থেকে জানতো যে পার্থ চ্যাটার্জি এটা করছে। তো তিনি জানতেন না? দল জানতো মানে কি? মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল? মমতা ব্যানার্জি তো দল, একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। জহরবাবুও তো বলেছেন। জল সরকার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না, ওনার সম্বন্ধে আমি কিছু জানি না। আগে ওই হোল ওয়েমার শিট পাবলিশ করে দিতে হবে 23 লক্ষেরই। তারপর সেখান থেকে আমাদের একটা বিকট পরিশ্রম শুরু হবে। আমি সেই জন্যই কমিটির কথা বলেছিলাম যে আমাদের ওভারসিইং এ আমাদের কমিটি ওভারসি করবে যে কে কারা কারা যোগ্যতামান পেরিয়েছে রিটেনে, তারপর তাদের যে একাডেমিক স্কোর আছে তার বাবদে যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে। হলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেই জায়গাটা কিন্তু আর থাকবে না। স্যার আমরা সুপ্রিম কোর্ট পরীক্ষা পদ্ধতির ভিতরে আমরা যেতে চাইছি না। পরীক্ষাটা আমাদের কথা হচ্ছে যে অ্যাপিলটা একবার তো তারা পরীক্ষা দিয়ে অভিজিৎ বাবু যে কথাটা বলছেন, আপনি যে কথাটা বলছেন, এসএসসির কাছে সবটা আছে। এই যে কমিটির মাধ্যমে যেটা হয়ে গিয়ে এই যে শর্ট আউট করে নেওয়া, এবার ফোন বাজছে আপনার,
এবং এরপরেই যে ওখান থেকে শর্ট আউট করে নেওয়ার পরে এই যে ডিস্টিংশনটা হয়ে গেল কারা চাল কারা চাকর, এই জিনিসটা বেছে নেওয়ার পরে রিভিউ অ্যাপ্লিকেশন করলে জেনারেলি কি হয়, একটা নর্মাল রিভিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোর্টের হয়তো একটা বক্তব্য থাকতে পারে যে অ্যাডভার্সারি লিটিগেশন তো এতদিন কোর্ট বলবে সময় দিয়েছে তাও কেন করনি, কিন্তু আমার মনে হয় কোর্টের এই ক্ষেত্রেও একটা সহানুভূতিসুলভ অ্যাপ্রোচ থাকবে, কারণ এখানে মানুষের জীবন জীবিকার প্রশ্ন। আমরা প্রথম থেকে দেখেছি বাবু যে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ ইভেন সুপ্রিম কোর্টে একদম। সেক্ষেত্রেও ওদের কাছে তার তথ্য থাকা সত্ত্বেও তথ্য কিন্তু দেওয়া হয়নি এবং আমাদের তাদের সেই বিভাগে। কারণ হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো। একদম। তার জন্য তো এই যোগ্যদের বলি দেওয়া যায় না। একদম। তো এই যারা যোগ্য রয়েছে তারা যেন পরীক্ষায় যাতে বসতে না হয় সেই ব্যবস্থা কিভাবে করতে হয় সেই বিষয়টা একটু বলুন। আর সুপ্রিম কোর্ট তো স্বীকার করে নিয়েছে টেন্টেড যারা তাদের বেতন ফেরত দিতে হবে, হ্যাঁ। তার মানে এক ধরনের সেগ্রিগেশন তো সুপ্রিম কোর্ট মেনে না নিয়েছে। সেটা তো চিহ্নিত যা, হ্যাঁ, চিহ্নিত। যেটা চিহ্নিত হ্যাঁ, সমস্যাটা চিহ্নিত দিক নিয়ে তো সব সমস্যাতে যারা চিহ্নিত নয় তাদের নিয়ে, সেই ক্ষেত্রেই সমস্ত মিরর ইমেজের যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং তারপরে সেটাকে নিয়ে কমিটির ওভারসিং প্রকাশ করলেই জানা যাবে যে 2 পেয়ে চাকরি এবং নিয়েছে। অভিজিৎ বাবু আজকে যে কথাটি বললেন এখান থেকে এসএসসি চেয়ারম্যানের কাছে যাওয়ার এই উদ্যোগটা অত্যন্ত